পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগরকোল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যেই সেই পানি পাড় ছাপিয়ে এসে আছড়ে পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকার্য করা রূপালী নুপুর জোড়া। অনু সাগরের কোল ঘেঁষে নরম বালুতে দ আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নুপুরটা নাড়াচাড়া করছে সেই কখন থেকে। এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল ট্রিয়ের জার। একটা বাবল ট্রিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখানকার বাবলটি অনেক ফেমাস, টেস্ট ইট। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে। একটা সিপ নেয়। আসলেই মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছে অরু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অদমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আমি তো সেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করে আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয় ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্র্যাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করে হয়নি। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়। আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দু হাঁটুর উপর। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস। আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করলো অনু। তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না। ব্যাস এতটুকুই। প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধনুকের ন্যায় তির্যক হয়ে আছড়ে পড়ছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টলটল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আছড়ে পড়ে ছলছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি। কাচের মতোই স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে। প্রত্যয়ও নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল, ব্যাস এতটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পাড়ের স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের সূক্ষ্ম অধর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলে দেবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা, অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা ওর নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন,
দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তে ও সেটাই চায়, অন্য কিছুই নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না কোনো সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছু না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্য হলেও প্রত্যয় অকপটে তা দিতে সায় জানালো। তৎক্ষণাৎ উপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে এক হাত বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। ওর ঠিক সামনের বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্রাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিশা। অরু মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়, ওর কাছে সাজুগুজুর চেয়েও স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালেই। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি অরু। চুপচাপ ভদ্র মেয়ের মতোই গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে কৃতিক আদৌ জানতো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে? এই খানিক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল অরু। বাড়িতে আপাতত কৃতিক, অনু কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরলে অরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কৃতিকের চিন্তাও করে লাভ নেই, সে তো কখন ফেরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিশই জানে না অরু। কেউ নেই দেখে অরু একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। অরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে। এলিসা বলে ও অরুকেই নিতে এসেছে। অর্ণব নাকি এলিসার জন্য ছোটখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে অরু। অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? অরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদায় আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখেই তো পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? হুম, তুমি আমার থেকে কোনো অংশে কম না অরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখি তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। অরু লাজুক হেসে বলে, আফসোস, কেউ পড়লো না। পড়বে পড়বে, আর একটু বড় হও ঠিক পড়বে। তখন কৃতিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসাবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, জেকে সব সময় এমন করে, বেশি ভাব দেখাই। আসো তোমার চুলগুলো ঠিক করে দেই। অরু বুঝলো কৃতিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো ও। নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে অরু বলে, অর্ণব ভাইয়া তো খুব ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? অরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও এই একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন যে পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল? অরু চকিতে পেছনে ঘুরে শুধালো, মানে? তুমি পকার প্লেয়ার মানে বোঝো? অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ালো। জুয়া চেনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঢোক গিলে অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, টিভিতে দেখেছি। আমি ওটাই খেলতাম অরু,
ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্থ চাতকের মতোই অপেক্ষা করে থাকে, আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায়। অরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল। আপু এটা তো খারাপ কাজ, তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়। আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না অরু। স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হল রুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আবার নিচ্ছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিং এর সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হলরুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার জন্যে না এই মুহূর্তে অরু কারোর মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ও দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল তার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। অরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না অরু, কথা বল। আমাকে না জানি এখানে কোন সাহস এলি তুই? কৃতিকের আকস্মিক ধমকে অরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক। ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করে সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃতিককে দেখতে যতটা ড্যাসিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় ছোট দুটি যেন জ্বলন্ত অঙ্গার। ওরও ভেবে পায় না ও করেছেটা কি। এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারেই কেন কৃতিককে জানাতে হবে? কি হয় কৃতিক ওর? এইরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ ওরা নয়। তাহলে মনে মনে কৃতিকের উপর খুব বিরক্ত হলো অরু। অজানা কারণে জিপটা নিম পাতার মতোই তেতো ঠেকলো ওর। তাই ইচ্ছে করেই মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে। অরু, আমাকে রাগাস না। তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো, কথা বল। অরু চুপ রইল এবারও, কিন্তু কৃতিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরল অরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল এলিসা। কি করছিস জেকে? কৃতিক অরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল। ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ভালো করিসনি এলিসা। তুই ভালো করেই জানিস আজকে পার্টির পিছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। ভাই, এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল। যদি কিছু হয় সেটা আমার সাথেই হবে, অরুর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে তাও তো শিওর না। তাহলে আমার বার্থডেটাকে নর্মাল পার্টি কেন ভাবতে পারছিস না? আর সবচেয়ে বড় কথা, অরু ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল। কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। এলিসা কিংবা অরু কেউই কৃতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই ওখান থেকে চলে গেল। দু হাত মুঠিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়িয়ে কৃতিক বলল। সাবধান এলিসা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে। কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময় অরুকে সাথে সাথে রেখেছে এলিসা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন। আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়ের। অন্তত অরুর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর চোখ দুটো অরুতেই নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্য যদি অরু চোখের আড়াল হয়েছে তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃতিকের নিশ্চিন্তে ডিভানে গা এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ অরু ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। কৃতিক যখন নির্বিঘ্নে বসে বসে এসব ভাবছিল, তখনই বল ড্যান্সের ঘোষণা করা হয়।
পশ্চিমা সংস্কৃতিতে বল নাচ খুবই জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপতিদের বল নাচের আয়োজন করা হয়। কিন্তু অরু কিভাবে নাচবে? একেই তো পার্টনার নেই, তার উপর বোকার মতো জর্জেট শাড়ি পরে এসেছে। তাই তো বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগলো ও। ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করেই মাথাটা হালকা নুয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে অরুকে শুধালো। লেটস হ্যাভ এ ডান্স। অরু না করতে চাইল, কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ। সবার সামনে না করে দিলে সবাই ওকেই আনস্মার্ট ভাববে। তাছাড়া সায়রও অনেকটাই লজ্জিত হবে, সেই ভেবে নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগেই মসৃণ হাতটা ঈগলের মতো ছো মেরে নিজের হাতে নিয়ে এলো কৃতিক। সায়রকে ইচ্ছা করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়লো অরুর সামনে। হুট করে, একদম হুট করে, চোখের পলকে ঘটনাটি ঘটায় কিছুই ঠাউর করতে পারলো না অরু। শুধু দেখতে পেল ওর হাতটা সায়র নয়, কৃতিক ধরে আছে। অরু সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুরসত দিল না কৃতিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। অরুর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো অরুর লতানো কোমরে, অন্য হাত ঢুকিয়ে দিল অরুর 5 আঙুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছাওয়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না। অরুও দেখতে পেল না কৃতিকের আগুন ঝরা চোখ জোড়া ওর শরীরের স্পর্শ পেয়ে মুহূর্তেই কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখনও সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন বাজছিল। তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তায় আমার, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারাদিনটাই আমার। হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারাদিনটাই আমার। চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ, আজকে হাত ছাড়া যাক ব্যস্ততার কারণ, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। ওরা দুজনই তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাছে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। কৃতিক নাচের তালে তালে অরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অবাধ্য সাধন করতে পারিস অরু, আমাকে দিয়ে কেমন ডান্স করেই ছাড়লি। অরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশি বহুল ঢেউ খেলানো বুকে দুহাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কৃতিক এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে। ওর হুট করে টান দেওয়াতে অরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়ল কৃতিকের চোখে মুখে। অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃতিকের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ক্ষণিকের নীরবতা ভেঙে কৃতিক অরুকে আঙুরের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করে নিয়েছিস আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? অরু দু হাতে কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কি আসলেই জায়ান কৃতিক?
কৃতিক এবার অরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমায়? কি করে বুঝবো আপনি যে রহস্যময় মানব? অরুর কথার বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক। তার বদলে নিজ হাতে অরুর গাঢ় নীল জর্জেট শাড়িতে লাগানো ব্রোচটা খুলে দিল একটানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল। কৃতিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর অধিকার তোর নেই। অরু সেই কখন থেকেই কৃতিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু জায়ান কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? অরু পড়তে পারল না। হুট করেই মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুর বেলার কথা। সেই একই কথা, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। অরুর হৃদমাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতিউতি উঠছে অবাধ্য প্রজাপতির দল। কৃতিক ওর সাথে কি করছে, কি বলছে, কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি অরুর। ও তো কৃতিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতেই উপলব্ধি করলো কৃতিকের চোখ দুটো বড্ড নেশা ধরানো আর কাতরতা জড়ানো। কোনো এক অজানা চৌম্বকীয় শক্তির দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে? ভেবে পায় না অরু। ওরো, কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে, কি করবে, কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনো কৃতিকের বাহুতেই সিটিয়ে আছে অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়ে ছিল ও? কৃতিকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে। ছিছি, কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। অরু এক ঝলক কৃতিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গেলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এইভাবে তাকাবেন না। আমার কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। নিজের মনে কিছু একটা বলে। কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল অরু। পেছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রূপালী নুপুর।